হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা দক্ষিণ কোরিয়ার এমন একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটি তোমার পুরো মাথা ঘুরে দেবে। সিনেমাটির নাম হচ্ছে রেইনবো আইস, এবং রেইনবোর নাম শুনেই বুঝতে পারছো যে এই সিনেমাটাতে সমকামীর ব্যাপার রয়েছে। বাট এই সিনেমাটাতে কিন্তু ক্রাইম রিলেটেড। কেন ক্রাইম রিলেটেড? মানে নর্মালি সমকামিতা কিন্তু পুরো দুনিয়াতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। ছেলেরা আস্তে আস্তে হিজলা হচ্ছে, নিজেদের মেয়ে মনে করছে, এবং সমাজে বিভিন্ন নামি দামি মানুষ রয়েছে যাদের আমরা গে মনে করছি না, সাধারণ মানুষ মনে করছি। সাধারণ মানুষের রূপে যে ওইসব ভয়ঙ্কর গেরা রয়েছে, কতখানি ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং এটা নিয়ে কি ক্রাইম বা কি ধরনের কি হতে পারে। আজ থেকে 21 বছর আগের ওই সিনেমাতে খুব সুন্দরভাবে কোরিয়ানরা এই সিনেমাটাই বুঝিয়ে তুলেছে। এবং এই সিনেমাটার প্রথম হাফ অনেক স্লো হবে, এবং এর পরের হাফ দেখে তুমি পুরো শকড হয়ে যাবে যে শালারা কি কনসেপ্ট নিয়ে কি সিনেমা তৈরি করেছে। এবং আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী সিনেমাটা একবারে 100% অ্যাপ্রোপ্রিয়েট। এখানে আমরা দেখবো যে একটা ছেলে যে নিজেকে মেয়ে ভাবা শুরু করে, তার জন্য পরিবার কতখানি দায়ী থাকে, এবং তারপর সমাজে যে আরো ওই যে মনে করো যে ভদ্রবেশী যে মুখোশধারী যে গেরা রয়েছে তারা কতখানি ডেঞ্জারাস হতে পারে, এবং তারপর কাহিনী কোন দিকে মনে হয় ফুল জিনিসটা আমরা জানবো। এবং তারপরে এই ফুল সিনেমাতে আমাদের কি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা আমি ডিকোড করে তোমাদেরকে বলবো, এবং তারপর আমার পার্সোনাল অপিনিয়নও দেবো। তো চলো আমরা কথা না বলে রেইনবো আইস নামে IMDb-তে 10-এ 7 রেটিং পাওয়া এই সিনেমাটা সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। তো সিনেমার শুরুতে আমরা অ্যালেক্স নামের একটা ছেলেকে দেখতে পাই, যে হচ্ছে আমাদের এই সিনেমার মেইন চরিত্র। তবে আমি তোমাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এটা অনেক আগের সিনেমা, এটার HD ভার্সন আমরা পাইনি। তো এই জন্য এক্সপ্লেনের যে ভিডিওগুলো এটা একটু কম ক্লিয়ার বা একটু ঘোলা হতে পারে, অনেক আগের সিনেমা। তবে নিশ্চিত থাকো কাহিনী 100-100। তো যাই হোক, অ্যালেক্স হচ্ছে মূলত একজন পুলিশের ডিটেকটিভ, আর সে কিয়ারা নামের একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসে। আর কিয়ারার বুটিকের একটা দোকান রয়েছে। না জানি এই কিয়ারা মেয়েটার মধ্যে অ্যালেক্স কি দেখেছে, সে বারবার কিয়ারার প্রতি আকৃষ্ট হয়, যদিও কিয়ারা অলরেডি ওর গার্লফ্রেন্ড। তবে অ্যালেক্সের সাথে যতবারই কিয়ারার দেখা হয় ততবারই অ্যালেক্সের কাছে বারবার মনে হয় হয়তো কিয়ারার সাথে তার আগেও একবার দেখা হয়েছে। আবার এইদিকে কিয়ারাও অ্যালেক্সের ভালোবাসে অতটা সন্দেহ করে না, কিন্তু অ্যালেক্স যখন ঘুমিয়ে যায় তখনও অন্য কারো নাম নেয়, মানে ঘুমানোর পরে অন্য কোনো মানুষের নাম নেয়, সিমন বা এই টাইমের কোনো একটা নাম নেয়। তবে কিয়ারা এখানে অ্যালেক্সকে সন্দেহ করে না, কিন্তু মনে করে অ্যালেক্স যদি কাউকে ভালোই বেসে থাকে সত্যিকার অর্থে, তার কাছে ফেরত যাওয়া উচিত। আর এই কারণে হয়তো কিয়ারা অ্যালেক্সকে আপাতত বিয়ে করা থেকে আটকাচ্ছে, যে তুমি আগে মাইন্ড ফিক্স করো। তো এখানে আমরা বুঝতে পারি অ্যালেক্সের অতীত জীবনে এমন একটা কিছু ঘটেছে যে কারণে সে সবসময় ডিস্টার্ব থাকতো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই অ্যালেক্সকে জ্যাকলিন নামে একটা মেয়ে কল করে, আর সে বলে একজনের মার্ডার হয়েছে। তো এই জ্যাকলিন হলো পুলিশ ডিপার্টমেন্টে অ্যালেক্সের কলিগ, আর সে মনে মনে অ্যালেক্সকে অনেক পছন্দও করে। তবে অ্যালেক্স তাকে শুধুমাত্র একজন বান্ধবী বা কলিগ হিসেবেই দেখে। তো এরপর অ্যালেক্স যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন আমরা জানতে পারি যে বেনি নামের একজন লোকের মার্ডার হয়েছে, আর ওই লোকটা অনেক বেশি ধনী ছিল, অনেক প্রভাবশালী ব্যক্তির সন্তান, আর তার নিজের একটা জিমও রয়েছে, এবং ওই জিমের মধ্যেই তাকে অনেক খারাপভাবে মার্ডার করা হয়েছে, এবং বেনিকে মোট 20 বার চাকু দিয়ে আঘাত করা হয়েছে। আর ওই জায়গাতে জ্যাকলিন নামের ওই মেয়ে যে পুলিশ ডিটেকটিভ, সে একটা ক্যামেরা খুঁজে পায়, আর ফরেনসিক এক্সপার্টরা বেনির নখ থেকে লম্বা চুল এবং রক্ত পায়। এবং বেনির ফোনের শেষ কলটি ছিল তার গার্লফ্রেন্ড ডোনা নামের একটা মেয়ের, এবং বেনির মৃত্যুর 15 মিনিট আগে ডোনার সাথে তার কথা হয়েছিল। তবে বেনি তার মৃত্যুর পরে তার যে প্রপার্টি রয়েছে সেটার মালিকানা আবার ডোনার নামে করে দিয়েছিল। তো সেই হিসেবে বেনি মারা গিয়েছে, এখন আলটিমেটলি ডোনা এটার মালিক। তো এই জন্য পুলিশের সন্দেহ যায় ডাইরেক্ট ডোনার উপরে। তো এরপর অ্যালেক্স করে কি ডোনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ওর নাইট ক্লাবে যায়, কিন্তু ডোনা এখানে একেবারেই ঠান্ডা মেজাজের একটা মেয়ে। বেনির মৃত্যু তোর একটুও কষ্ট নেই, এবং এত কুল একটা মেয়ে ডোনা, সে অ্যালেক্সকে বলে বেনির মৃত্যুতে আমার কিছুই যায় আসে না। আর তাছাড়া বেনির যখন মৃত্যু হয় আমি তখন আমার বাড়িতেই ছিলাম। বেনি খুবই খারাপ এবং ন্যাস্টিক প্রকৃতির একটা মানুষ, তবে ওকে যে আমি খুন করবো এরকম কোনো কারণ আমার কাছে নেই। আর আমি তো বেনিকে একটুও ভালোবাসতাম না। অ্যাকচুয়ালি আমি বেনির গার্লফ্রেন্ড হয়েছিলাম কারণ বেনির অনেক টাকা ছিল এর জন্য। চিন্তা করো ভাই, কি কুল মেয়ে। আর এইদিকে আমরা দেখি অ্যালেক্সের সিনিয়র, যার নাম হচ্ছে গেবিন, সেও পুলিশ অফিসার। সে বলে কোনোভাবে যদি আমরা ডোনার চুলের স্যাম্পলটা নিয়ে আসতে পারি তাহলেই আমরা বের করতে পারবো যে ওই চুলটা ওর নাকি। বাট তখনই ফরেনসিক ল্যাব থেকে কল আসে এবং জানা যায় বেনি নামের যে লোকটার মার্ডার হয়েছে তার নখ থেকে যে চুল আর রক্ত পাওয়া গিয়েছে সেগুলো কোনো একটা পুরুষের, মহিলার নয়। আর রক্তের গ্রুপ হচ্ছে AB পজিটিভ, যা অবশ্যই ডোনার নয়, কারণ ডোনার রক্তের গ্রুপ হচ্ছে B পজিটিভ। কিন্তু এখানে পুলিশ অফিসার গেবিন মনে করে ওই বেনি শালা যে শালা মারা গিয়েছে ও হয়তো সমকামী ছিল, বা উভয়কামী ছিল, মানে ওর কোনো ছেলে মেয়ের বাজ বিচার নাই। আর পরের দিন আমরা দেখতে পাই জ্যাকলিন সেই ঘটনাস্থলে যায় এবং চারিদিকে এত রক্ত দেখে ভাবে যে ব্যক্তি ওই বেনি নামের হারামজাদাকে খুন করেছে বেনির প্রতি তার অনেক ঘৃণা ছিল, এবং হতে পারে তারা পূর্ব পরিচিত এবং একে অপরের সাথে অনেক বা ভালো কোনো শত্রুতা বা স্মৃতি রয়েছে। আর এরপর সে টেবিলের নিচ থেকে এক টুকরা সিগারেটও পায়। আর এই দিকে আমরা দেখি অ্যালেক্স জিজ্ঞাসাবাদের জন্য বেনির প্রিয় বন্ধু জ্যাকের কাছে যায়, আর সে শুধুমাত্র বেনির বন্ধুও নয়, বেনির ম্যানেজারও, মানে ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতো। তো জ্যাক বেনিকে বলে যখন বেনির খুন হয় তখন সে বাড়িতে ছিল। আর তখন অ্যালেক্স বেনির ক্যামেরার যে ছবিগুলো সেগুলো জ্যাককে দেখিয়ে বলে তোমার আর বেনির মধ্যে তো অবৈধ সম্পর্ক ছিল, তাই না? শারীরিক সম্পর্ক ছিল। তো এই সব ছবি যে
বেনি তুলেছে এই সব ছবি দেখে জ্যাক নিজের উপরেই নিজে রেগে যায়, মানে কোনো উত্তর দিতে পারে না। মানে বুঝতে পারছো এই জ্যাক আর বেনি যে দুইটা মারা গিয়েছে তারা দুইটাই উপকামী, এবং এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর উপকামী বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে, এবং এগুলো এমন একটা সিক্রেট যেগুলো আর এখন থামা রাখা যাচ্ছে না, কারণ এই সব উপকামীগুলো ভবিষ্যতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রাইম ঘটাবে আমাদের দেশে। তো যাই হোক, তখনই অ্যালেক্স কারিকে ওই জ্যাকের শার্টে পরে থাকে একটা চুল নেয় এবং ফরেনসিক ল্যাবে পাঠায়, কারণ ওই চুলটা পুরুষের ছিল। কিন্তু এই কারণে জ্যাকের অনেক বিরক্ত লাগে। আবার তাছাড়া জ্যাকের রক্ত গ্রুপে এবি পজিটিভ, তো রক্ত গ্রুপে মিলে গিয়েছে। তো এই কারণে পুলিশ অফিসার যে গেভিন, মানে অ্যালেক্সের বস, সে জ্যাককে সন্দেহ করতে শুরু করে। তবে জ্যাকের কাছে বেনিকে এইভাবে খুন করার কোনো কারণ নেই। আর এইদিকে জ্যাকলিন যে সিগারেটটা পেয়েছিল সেটা পোস্টমর্টমে পাঠানোর পরে জানা যায় যে ওই সিগারেটের মধ্যে লিপস্টিকের দাগ পাওয়া গিয়েছে। তবে নখ আর চুল তো পুরুষের। তো গেভিন এইবার কনফিউজড হয়ে যায়। মানে প্রথমে গেভিন যখন দেখলো যে নখে রক্ত আর চুল পাওয়া গিয়েছে পুরুষের, তার মানে বেনিকে পুরুষ মেরেছে, কিন্তু এখন আবার সিগারেটও পাওয়া গিয়েছে যেটার মধ্যে লিপস্টিকের দাগ। তো গেভিন তো কনফিউজড, তোমরাও কনফিউজড, বাট নিশ্চিত থাকো অনেক বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা করছে, কিংবা হয়তো একটু আন্দাজও করতে পারছো। রক্ত পুরুষের, চুল পুরুষের, কিন্তু সিগারেটে লিপস্টিক, তার মানে কোন টাইপ মানুষ বুঝতে পারছো। আর এইদিকে আমরা দেখি অ্যালেক্স সবসময় ভয় থাকে যে ওর গার্লফ্রেন্ড কিয়ারা যেন ওকে আবার ছেড়ে না যায়, কিন্তু কারণ অ্যালেক্স যখনই কিয়ারার কাছে রাত থাকে তখনই ওর অতীতের স্মৃতি মনে পড়ে এবং কোন একজনের নাম নেয় বারবার। তো এরপর অ্যালেক্স তার ছোটবেলার জায়গায় চলে যায়, যেখানে যাওয়ার পরে ওর সুজান নামের একটা মেয়ের সাথে দেখা হয়। আর এই মেয়েটা হচ্ছে অ্যালেক্সের ছোটবেলার বান্ধবী এবং 10 বছর পরে তাদের দেখা হয়েছে দুজনের। তো এখানে সুজানের ছোট মেয়েকে দেখে অ্যালেক্স তো অবাক হয়ে যায়। আর তখন সুজান অ্যালেক্সকে বলে, আমার ভাই সিমন কয়েক বছর ধরে নিখোঁজ, তুমি দয়া করে একটু ওকে খুঁজে দাও না। আর এইদিকে আমরা দেখি পুলিশ চিফ সবার উপরে রেগে রয়েছে, কারণ খুনের 1 সপ্তাহ হয়ে গিয়েছে, এখনো খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অন্যদিকে কিয়ারা অ্যালেক্সের বাড়িতে পুরনো ছবি দেখে। তো কিয়ারা তো অবাক হয়ে যায় যে এরা কারা। আর অ্যালেক্স তখন বলে, ও হচ্ছে সুজান, ও হচ্ছে ওর ভাই সিমন, ওরা দুজনই আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পড়তাম। তবে সিমনকে কয়েক বছর ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ জানে না কোথায় রয়েছে। তবে এখানে আমরা জানতে পারি অ্যালেক্স পুলিশ হওয়া সত্ত্বেও নিজে তার বন্ধু সিমনকে খুঁজতে চায় না, এর পেছনেও একটা কারণ রয়েছে। আর অ্যালেক্সের কাছ থেকে যখন এই কথা কিয়ারা শুনতে পারে, চমকে যায় এবং জিজ্ঞাসা করে কেন খুঁজতে চাও না ওকে, বাট অ্যালেক্স এটার উত্তর দেয় না। আর এরপর রাতের বেলা অ্যালেক্সের বাড়ি থেকে কিয়ারা যখন চলে যায় তখন আমরা দেখতে পাই সুজান ওদের উপর নজর রাখছে, মানে অ্যালেক্সের ছোটবেলার বান্ধবী। আর অন্যদিকে বেনি মারা যাওয়ার পরে ডোনা এবার জ্যাকের সাথে সম্পর্ক শুরু করেছে, মানে বেনির ম্যানেজার এবং বন্ধুর সাথে। তো এই কারণে পুলিশ জ্যাকের উপর আরো সন্দেহ করতে শুরু করে। আর এই জন্য পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জ্যাককে পুলিশ স্টেশনে নিয়ে আসে। তো জ্যাক এখানে সবাইকে বলে, আমি আর বেনি যখন আর্মিতে ছিলাম, মানে তোমরা তো জানো দক্ষিণ কোরিয়াতে বাধ্যতামূলক 18 বছর হলে তোমাকে আর্মিতে যেতে হবে। তো ওই সময় ওরা একসাথে ছিল এবং ওই সময় ওদের অনেক ভালো সম্পর্ক ছিল। তো তখন থেকে ওদের সম্পর্ক। বাট তখনই সেখানে জ্যাকলিন আসে এবং জানায় বেনির নখ থেকে যে চুল আর রক্তের স্যাম্পল পাওয়া গিয়েছে সেটা জ্যাকের সাথে মিলে না। তো এরপর জ্যাকলিন চিপকে জানায় সিগারেটের যে লিপস্টিক পাওয়া গিয়েছে, যা লিপস্টিকের দাগ পাওয়া গিয়েছে, সেটাও ডোনার ডিএনএর সাথে মিলে না। ডোনা মানে বেনির আর কি গার্লফ্রেন্ড, মানে দুইজন যে ওরা সন্দেহ করছে দুজনের একজনও সেইটা নয়। আর তখন অ্যালেক্সের অ্যাসিস্ট্যান্ট বলে, মৃত্যুর আগে বেনি তার আর্মির পুরনো বন্ধুদের সাথে দেখা করেছিল। আর এরপর আমরা দেখতে পাই সুইমিং পুলের ওয়াশরুমে কোনো একজন অপরিচিত লোক জ্যাককে চাকু দিয়ে খুব খারাপভাবে আহত করে মেরে ফেলে। তো এর মানে কি হলো, যাকে সন্দেহ করা হচ্ছে সেই খুন হয়ে গেল। তো তখন পুলিশদের মধ্যে আরো একটা টেনশন পড়ে যায় এবং চিন্তা ভাবনা চেঞ্জ করতে হয়। এবং এইবার সরাসরি সন্দেহ আবার ডোনার দিকে আসে যে ডোনাই খুনগুলো করাচ্ছে কিনা, কিন্তু ঘটনাস্থলে খুনির কোনো আঙুলের ছাপ বা কোনো চিহ্নই পাওয়া যায়নি। তো অ্যালেক্স আর কেভিন মনে করে এই খুন হয়তো বর্তমান সময়ের কোনো শত্রুতার জন্য নয়। বেনি আর জ্যাককে যেহেতু মারা হয়েছে তার মানে অতীতের কোনো ঘটনার জের হিসেবে ওদের দুজনকে মারা হয়েছে। আর যেহেতু ওরা আর্মিতে ছিল ওই সময় কারোর সাথে শত্রুতা হয়েছে কিনা এইটা রেকর্ড জানার জন্য ওরা করে কি আর্মির ওখানে যায় এবং আর্মির রেকর্ড থেকে জানতে পারে যে ওরা 3 বন্ধু ছিল এবং 3 জনকে কোনো কারণে ট্রান্সফার করা হয়েছিল। তাদের মধ্যে একজন হচ্ছে বেনি, দ্বিতীয় জন জ্যাক, আর তৃতীয় জন আরেকজন যার নাম হচ্ছে জিমি, যাকে এখনো আমরা সিনেমাতে দেখিনি। তো এখানে পুলিশ অফিসার গেভিন বুঝতে পারে আর্মির সার্ভিস আর 1 মাসের পরে ওদের শেষ হয়ে যেত, কিন্তু হঠাৎ করে ওই আর্মি বেস থেকে ওদেরকে কেন ট্রান্সফার করা হয়েছিল, তার মানে ওইখানে নিশ্চয় ওরা কোনো ঘটনা ঘটিয়েছিল কারোর সাথে। তো এরপর অ্যালেক্স করে কি ওই লাস্ট 3 নম্বর যে পার্সন ওই জিমিকে জিজ্ঞাসাবাদ করার কথা চিন্তা করে। আর এইদিকে সুইমিং পুলের সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় ওই ব্যক্তি মুখোশ পরা ছিল এবং তার শারীরিক গঠন থেকে বোঝা যায় যে এটা অন্তত আর যাই হোক কোনো মেয়ে নয় বা ডোনাও নয়। আর এরপর একদিন সুজান করে কি অ্যালেক্সের সাথে এসে দেখা করে। আর সুজান তখন অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে অ্যালেক্স সুজানের ভাই সিমনের ব্যাপারে কোনো তল্লাশি করেছে কিনা। তো অ্যালেক্স এখানে ডাইরেক্ট জানিয়ে দেয় যে আমি সিমনকে খুঁজতে চাই না। তো এখানে সুজান বুঝতে পারে না যে সিমন অ্যালেক্সের ছোটবেলার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল এবং ওরা সবসময় গলায় গলায় থাকতো। তারপরেও অ্যালেক্স কেন সিমনকে খুঁজতে চায় না। ইভেন যখন পুরো পৃথিবীর মানুষ সিমনের উপর অত্যাচার করতো তখন এই অ্যালেক্সের ছোটবেলায় ওকে বাঁচাতে আসতো, অন্যের সাথে মারামারিও করতো, কিন্তু সেই অ্যালেক্স কেন এখন ওর ভাই সিমনকে খুঁজতে চায় না। তো যাই হোক সিমনের টেনশনে তখন চিন্তিত হয়ে অ্যালেক্স করে কি কিয়ারাকে বিয়ের প্রপোজ দেয় যে তাড়াতাড়ি আমাকে বিয়ে করো। আর এই দিকে পুলিশের মিটিং এর সময় জ্যাকলিন বলে জ্যাককে
জ্যাককে যে চাকু দিয়ে খুন করা হয়েছে, মানে দ্বিতীয় জন যাকে মারলো, সেটা কোনো চাকু ছিল না, সেটা বরং কেচি ছিল। আর সে আরো জানায় জ্যাক যখন আর্মিতে সার্ভিস করতো ওই সময় আর্মিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে যে ঘটনায় জ্যাক, বেনি আর জেমিকে মানে তিন বন্ধুকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছিল। আর সেই জায়গাতে একটা পাগল মানে যে ওদের জুনিয়র, তাকে ওরা বুলি করতো তিনজনে, এবং ওর বুলির শিকার হয়ে ওর নিজের উপরে গুলি করেছিল। তো এরপর সেই পাগলকে দেখানো হয় যে নিজের উপর গুলি করেছিল। তো অ্যালেক্স যখন ওই ছেলেটিকে দেখতে পায় ও পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সেই পাগল আর কেউ নয়, ওর ছোটবেলার সেই বন্ধু সিমন। আর এরপর আমরা দেখি অ্যালেক্স সুজানের কাছে আসে। তো অ্যালেক্স তখন সুজানকে বলে আর্মিতে থাকা অবস্থায় সিমনের সাথে কি এমন হয়েছিল যার জন্য গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিল, এটা তুমি তো আমাকে কখনো বলনি। এবং এরপর ওর দুজন আর্মি কলিগের খুনও হয়েছে, তবে আমি সিমনকে খুঁজতে পারবো না। তবে এই কথায় আমরা বুঝতে পারি যে অ্যালেক্স তার ছোটবেলার বন্ধু সিমনের স্মৃতি থেকে নিজেকে দূরে রাখতে চায়, কিন্তু বারবার সিমনের টেনশনটা তার মাথায় এসে আঘাত করে। তো সিমনের সাথে কি এমন স্মৃতি ছিল সেটা বোঝানোর জন্য আমাদের নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। তো আমরা ফ্ল্যাশব্যাকে একটা মেয়ের মতো একটা ছেলেকে দেখতে পাই, যে মেয়েদের মতো ড্রেস আপ করতো, অনেকটা মেয়েদের মতো ছিল, সেইটাই ছিল হচ্ছে সিমন। আর এই কারণে হাই স্কুলের বাকি যে ছেলেরা ছিল তারা সিমনকে বুলি করতো। বাট অ্যালেক্স আর সিমনের বাড়ি ছিল পাশাপাশি, ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। তো অ্যালেক্স ওকে বাঁচানোর জন্য বাকিদের সাথে লড়াই করতো, আর অ্যালেক্সকে সিমনের জন্য লড়াই করতে দেখে সিমনের অনেক ভালো লাগতো যে অ্যালেক্স আমার বন্ধু, আমার জন্য লড়াই করছে। কিন্তু একটা সময় সিমনের এরকম ভীতু স্বভাবের কারণে অ্যালেক্স বিরক্ত হয়ে যায়, আর সে সিমনকে বলে তোমাকে রক্ষা করতে করতে আমি বিরক্ত হয়ে গিয়েছি, তোমাকে এখন পুরুষ হতে হবে, পৃথিবীর সকলের মোকাবেলা করা শিখতে হবে। আর তারপরে অ্যালেক্স সিমনের সাথে বন্ধুত্ব শেষ করে দিয়েছিল এবং চিরদিনের মতো মানে ওই স্কুল ছেড়ে চলে এসেছিল। তবে তার আগে ওরা একসাথে 10 বছর পড়ালেখা করেছে। তো এরপর সিন বর্তমানে আসে, আমরা দেখতে পাই কিয়ারা অ্যালেক্সের সাথে দেখা করতে পুলিশ স্টেশনে এসেছে, আর ওদের দুজনকে একসাথে দেখে জ্যাকলিন অনেক কষ্ট পায়। আর ওর ওই দিনের কথা মনে পড়ে যেই দিন ও অ্যালেক্সকে একটা জায়গায় দেখা করতে বলেছিল, কিন্তু আগে ভাগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, যার জন্য কিয়ারার সাথে অ্যালেক্সের দেখা হয়ে গিয়েছিল। এবং এজন্য জ্যাকলিন ভাবে ওই দিন যদি আমি অ্যালেক্সকে না ডাকতাম তাহলে কিয়ারার সাথে অ্যালেক্সের দেখা হতো না এবং আজকে অ্যালেক্স আমার হতো। তো এরপর আমরা দেখতে পাই অ্যালেক্স কিয়ারাকে নিয়ে বিয়ের পোশাক কিনতে যায়, বাট কিয়ারা যখন বিয়ের পোশাক পরে বাইরে বেরিয়ে আসে দেখা যায় সেখানে অ্যালেক্স ছিল না। আসলে অ্যালেক্স সোজা সিমনের আর্মি বন্ধুদের সাথে দেখা করতে বের হয়েছিল। তো এখানে সিমন নামের বন্ধুর যে আর্মি কলিগরা ছিল তারা বলে সিমন তো একদম মেয়েদের মতো ছিল, হিজলা টাইপের, ও আর্মির জন্য একদমই পারফেক্ট ছিল না। তবে আমরা যখন ওকে এই কথা বলতাম যে তোর পুরুষ হওয়া উচিত, তখনও বলতো এই কথা আমাকে ছোটবেলা থেকে কেউ বলতো যে আমাকে একজন পুরুষ হতে হবে, মানে বুঝতেই পারছো এখানে অ্যালেক্সের কথা বলছে। আর এখানে অ্যালেক্স আরো জানতে পারে সিমনের যে আর্মির সিনিয়ররা ছিল, মানে যারা 1 বছর আগে এসেছে, যেমন বেনি, জ্যাক আর হচ্ছে জিমি। বেনি আর জ্যাক তো মরেছেই, ওরা তিনজন সিমনের মেয়েলি স্বভাবের কারণে ওকে বিভিন্নভাবে হ্যারাস করতো এবং ওর সাথে ফিজিক্যাল সম্পর্ক করার জন্য মারধর করতো, এবং যখন প্রয়োজন হতো ওকে ওরা রেপ করতো। আর এই প্রতি রাতে সিমন এই অত্যাচারগুলো সহ্য করতো। আর এই সবকিছু যখন সহ্যের বাইরে চলে যায় ও নিজেকে গুলি করে আত্মহত্যা করার চেষ্টা করে। তো এইখানে এই পয়েন্টটা বুঝতে পারছো, জিনিসটা শুনতে অনেক খারাপ লাগলো। আমাদের দেশে এরকম অনেক কিছু হচ্ছে, মান সম্মানের জন্য অনেক কথা বাইরে আসে না। সিরিয়াসলি আমাদের আশেপাশে ভদ্রবেশী অনেকে আছে যারা এই টাইপ লোক। গাইস, ভিডিওর এই পর্যায়ে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে তারপর মূল ভিডিওতে চলে যাও। গাইস, অসাধারণ একটা সুপার এক্সাইটিং গেম রয়েছে, এটার নাম হচ্ছে এভিয়েটর। এটা সিম্পল এবং এখানে সারপ্রাইজিংলি উইন করা যায় এবং উইথড্র করা সহজ, স্মুথ প্রসেস, নো ট্রেস, জাস্ট পিওর এন্টারটেইনমেন্ট। আর বিটেনার হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি সব ধরনের গেমস পাবে। এছাড়াও হিউজ সিলেকশন রয়েছে স্পোর্টস ইভেন্টস এর, যেমন ই স্পোর্টস এবং আদার স্পোর্টস এর। তো এখানে যে রেকমেন্ডেশনের ব্যাপার সেটা হচ্ছে স্ক্রিনে আমাদের যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছ ফ্লাইজেট, এটা ইউজ করলে ওয়েলকাম বোনাস পেতে পারো $100 পর্যন্ত ফার্স্ট ডিপোজিটে। এছাড়া অনেক চান্স রয়েছে প্রথম 50 জনের উপহার জেতার, এবং এটা সেফ, ইজি টু ইউজ এবং রিলায়েবল প্ল্যাটফর্ম, এবং উইথড্র অনেক ফাস্ট এবং স্মুথ, আর ইন্টারফেসটাও অনেক ভালো মতো কাজ করে। আর বেট্রেনার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সকল ধরনের স্পোর্টস রয়েছে, সবাই এখানে এন্টারটেইন হতে পারে। এছাড়া অনেক ফেভারিট গেমস রয়েছে, লাইভ স্পোর্টস রয়েছে, ই স্পোর্টস রয়েছে, আর ডিরেক্ট উইথড্র করারও সুযোগ রয়েছে। আর যেহেতু এটা নতুন কোম্পানি তো প্রচুর বেনিফিট দিচ্ছে। তো আমাদের পিন কমেন্ট থেকে ওয়েবসাইটে যেতে পারো এবং সেখানে আমাদের যে প্রোমো কোডটা সেটা ইউজ করলে 100% ওয়েলকাম বোনাস পেতে পারো তোমার ফার্স্ট ডিপোজিটে। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো যাই হোক, এর পরবর্তী স্টোরি বলে সুজান, মানে সিমনের বোন। তো এখানে সুজান বলে যে ওই আর্মিতে যখন ও সুইসাইডের চেষ্টা করে তখন এটা নিয়ে মামলা হয় আর্মিতে, কিন্তু বেনির বাবার অনেক টাকা ছিল এবং পলিটিক্যাল পাওয়ার ছিল, আর তারা এই সমস্যাটিকে ধামাচাপা দিয়ে দেয় এবং এই কারণে তাদের 3 জনকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়। আর এই দিকে
এদিকে জ্যাকলিন চিপকে জানায় সিমনের উপর হওয়া অত্যাচারের বিষয়টি আর্মির রেকর্ডেই নেই, খালি মানুষের মুখে মুখে রয়েছে। তবে আত্মহত্যা থেকে সিমন বেঁচে গিয়েছে ঠিকই, তারপর সে কোমায় চলে গিয়েছিল এবং তার মুখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তার বোনও আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আর ছেলের এমন অবস্থা দেখে সিমনের মাও সময় মারা যায়। তবে মা মারা যাওয়ার পরে সিমন এত একটা আঘাত খায় যে সেখানে একটা চমৎকার কিছু হয়, সিমন কোমা থেকে বেরিয়ে আসে। আর তারপর গত 7-8 বছর আগে সিমন হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। তারপর সিমনকে আর খুঁজে পাওয়া যায়নি। তো জ্যাকলিনের এইসব কথা শুনে পুলিশও এই সিদ্ধান্তে পৌঁছায় বেনি আর জ্যাককে হয়তো সিমনই খুন করেছে তার প্রতিশোধ নিতে, এবং এখন জিমি হয়তো লাস্ট টার্গেট হবে। মানে বুঝতেই পারছো, সেই মেলে টাইপ সিমন, মানে গে টাইপ সমকামী টাইপ সেই হিজলা টাইপ ছেলেটি মূলত এখন খুন করছে। আবার এইদিকে অ্যালেক্স তার নিজের বন্ধুর উপর এরকম অত্যাচার হয়েছে, এইটা শুনে ওর মাথা তো গরম হয়ে যায়। কারণ একটা বন্ধু যেমনই হোক, হিজলা হোক, জামানা তাই হোক, খারাপ তো লাগবেই। তো এই অত্যাচারের জবাব জানার জন্য যায় জিমির কাছে। বাট জিমিরও কোনো ভয় নেই, সে এখন অনেক উচ্চপদস্থ লোক, অনেকগুলো বডিগার্ডের আন্ডারে থেকে অনেক টাকা মালিক। এবং সে উল্টো অ্যালেক্সকে বলে, হ্যাঁ সিমনকে আমি রেপ করেছি, 100 বার রেপ করেছি, তো কি হয়েছে? পুলিশ আর সিমন আবার কিছুই করতে পারবে না, কারণ পুলিশের কাছে নাই প্রমাণ, আর সিমন একা আমার কি করবে, ও তো একটা হিজলাই। তো এই কথা শুনে অ্যালেক্স জিমিকে মারতে যায়, বাট তখন জিমির বডিগার্ড উল্টো অ্যালেক্সকে ধরে মারধর করে। আর তারপর আমরা দেখতে পাই জ্যাকলিন অ্যালেক্সকে বলে, তুমি কিন্তু এরকম মাতব্বরি যদি করো তোমার কিন্তু চাকরি চলে যেতে পারে, ইমোশন আর প্রফেশনালিজম এক জায়গায় করো না। আর এই দিকে অ্যালেক্সের যে বস, যার নাম হচ্ছে গেভিন, সে চিফকে বলে সিমন হসপিটালের থেকে পালানোর পরে প্যারিসে চলে গিয়েছে, তবে ওখানেও কেন গিয়েছে এটা কেউ জানে না। তো সিমনের ব্যাপারে অনেক টেনশনের পরে অ্যালেক্স করে কি কিয়ারার বুটিক্সের দোকানে আসে, কল করে এসেছে। বাট কিয়ারা যখন অ্যালেক্সের সাথে দেখা করার জন্য বাইরে আসে, তখনই জ্যাকলিন করে কি অ্যালেক্সকে কল করে যে একটা জরুরি দরকার আছে, আসো। তো এই কারণে অ্যালেক্স আবারও কিয়ারের সাথে দেখা না করে সেখান থেকে চলে যায়। আর এরপর সে এমন একটা ঘটনাস্থলে যায় যেখানে জিমিকে খুন করা হয়েছে জিমির বাড়িতেই, এবং ফরেনসিক এক্সপার্ট জানায় এবার খুনির খুন করার পদ্ধতি ভিন্ন, মার্ডার কেচি দিয়ে হয়নি, চাকু দিয়ে হয়েছে। আর জিমি খুন হওয়ার কারণে চিপ তো অনেক রেগে যায়। আর জিমির গার্লফ্রেন্ড তখন জানায় সে যখন গোসল করার সময় বাথরুমে ছিল তখনই কেউ তার জিমিকে খুন করেছে। তো এটা শুনে পুলিশ আবারও সিমনকে সন্দেহ করে যে সিমনই হয়তো খুন করছে, এবং সে এখনো এই শহরে পালিয়ে রয়েছে। আর তখনই ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে অ্যালেক্সের কাছে কল আসে, এবং তারা জানায় বেনির নখ থেকে যে চুল আর রক্ত পাওয়া গিয়েছিল সেগুলো পুরুষের হলেও সে রক্তের মধ্যে মেয়েদের হরমোনের পরিমাণ বেশি পাওয়া গিয়েছে। তো এই কথা শুনে জ্যাকলিন অবাক হয়ে যায় যে একজন পুরুষের শরীরে মেয়েদের হরমোনের বেশি পাওয়া যায় গেল মানে। তো অ্যালেক্স এরপর পুরো বিষয়টা বুঝতে পারে, এবং তারপর পুলিশ চিফকে বলে বেনির খুনিকে আমরা পুরুষ মনে করে খোঁজ করছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি বেনির যে খুনিকে আমরা খুঁজছি সে আসলে হয়তো পুরুষ, কিন্তু সে হয়তো সমকামী টাইপের, মানে হিজলা টাইপের, এবং বর্তমানে সে অপারেশন করে হয়তো নিজের লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে বানিয়ে ফেলেছে নিজেকে। আর এই কারণে তাকে আমরা চেহারায় ধরতে পারছি না, কারণ আমরা তো টার্গেট করছি পুরুষকে। আবার এখানে আরেকটা বিষয় লক্ষ্য, পুরুষ অপারেশন দ্বারা মেয়ে হতে পারে ঠিকই, কিন্তু প্রাকৃতিকভাবে শরীর তো মেয়েদের শরীর বানাতে পারে না, কারণ ক্রোমোজোম তো পুরুষই থাকে। তো এর মানে হচ্ছে বর্তমানে যে খুনিটা রয়েছে সে একটা ট্রান্সজেন্ডার বা হিজলা। তো আমাদের এখন হিজলাদের ধরতে হবে, যে পুরুষ কিন্তু মেয়ে সেজে রয়েছে তাদেরকে টার্গেট করে ধরতে হবে। তো এই কথা শুনে সবাই, তো অ্যালেক্সের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর পুলিশ তখন সিদ্ধান্ত নেয় তার মানে সিমন নামের সেই ছেলেটি হয়তো তার লিঙ্গ পরিবর্তন করেছে, কিন্তু সে যদি এখন মেয়ে হয়ে যায় তাকে চিনব কিভাবে, কারণ তার সারা শরীরের সাথে তো তার চেহারা বদল হয়ে গিয়েছে। আর তখন পুলিশ চিফ বা ওসি মনে করে ডোনাই মনে হয় সিমন, ওই মনে হয় হিজলা মেয়ে হয়ে রয়েছে, তো এই তো ডোনাকে জিজ্ঞাসাবাদ করা হোক। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাই জ্যাকলিন আবারও বেনির ঘরে আসে যেখানে তাকে খুন করা হয়েছিল। আর সেইখানে সে একটা গোপন দরজা পায়, যেটা একটা ক্লাবের দরজা, যেখান থেকে বাইরে যাওয়ার শর্টকাটের রাস্তা রয়েছে। তো প্যান্ট্রির পেছনে একটা শেফকে দেখা যায় যে রান্না করছিল আর ছুরি দিয়ে রান্না করছিল আর কি। যাই হোক, তো লোকটি জ্যাকলিনকে দেখেই পালাতে শুরু করে, ওকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তো লোকটির নাম হচ্ছে মিকি। তো ও জানায় খুনের রাতে আমি বেনির রুমে গিয়েছিলাম, পরে গিয়ে দেখি ও মরে রয়েছে, খাবার নিয়ে গিয়েছে দেখি মরে রয়েছে। বেনি আমাদের ওখানে খাবার অর্ডার করতো, ওখান দিয়ে মেয়েটে আনতো, পুরুষ আনতো, অকাম করতো, আমরা সব সাপ্লাই দিতাম। কিন্তু যখন আমি গিয়ে দেখি খাবার নিয়ে গিয়ে দেখো মরা, তখন আমি আবার সেখান থেকে পালিয়ে এসেছি। তার উপরে আবার আমার আগেরও ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তো এই জন্য আমি ভয় পেয়ে গিয়েছি। কিন্তু আমি এই খুনের সাথেও জড়িত নই, আর আমি কোনো সিমন টিমনকেও চিনি না। আর অন্যদিকে গেভিন জিজ্ঞাসাবাদের জন্য ডোনার কাছে আসে, এবং তারা যে কোনো ভাবে ডোনার ডিএনএ স্যাম্পল নিতে চায়, কারণ এখন বাইরে থেকে দেখে কোনটা পুরুষ কোনটা মেয়ে এটা বোঝার সিস্টেম নাই। তবে ডোনার পাসপোর্ট থেকে তারা জানতে পারে ডোনাও মাঝে মধ্যে প্যারিসে যাতায়াত করে, আর এই জন্য তারা ডোনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসে। তবে বেনি মারা যাওয়ার আগে তো ডোনার নামে পুরো প্রপার্টি অ্যাপার্টমেন্ট লিখে দিয়ে গিয়েছে। তো গেভিন তখন ডোনাকে বলে তুমি কি তোমার লিঙ্গ পরিবর্তন করেছো? এটা শুনে ডোনা হেসে দেয়, এবং সে বলে এসব কিছু করার প্রয়োজন নেই। বেনি যে টাইপের পুরুষ ছিল, ওকে শুধুমাত্র মেয়ে নয়, কোনো পুরুষ আসলেও ওকে পটিয়ে ফেলতে পারবে। আর তাছাড়া আমি যে কাউকে পটাতে পারবো, আমি জানি পুরুষ কি চায়, আমি ছেলে হলেও সেটা করতে পারতাম। তো এখানে মিকি ডোনাকে চিনতে পারে, কারণ সেই হচ্ছে তার নতুন মালিক। তো যাই হোক, এরপর ডোনার ডিএনএ স্যাম্পল ল্যাবে পাঠানো হয় যে ও আসলেই পুরুষ না মেয়ে। আর এইদিকে সুজানের মনে পড়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের সবার মনে রাখা উচিত, ছোটবেলায় সে তার ভাইকে আদর করে সিমনকে মেয়েদের মতো মেকআপ করাতো, মেয়েদের
মেয়েদের মতো ড্রেস পরাতো। সিমন তখন এটা পছন্দ করতো না, কিন্তু এটা করতে করতে সিমন ছেলে হয়েও মেয়েদের মতো মনে করো মন মানসিকতা হয়ে যায়। মনে করো যে সব ছেলেরা বেশিরভাগ মেয়েদের সাথে মিশে বড় বোন বেশি থাকে, ওদের সমস্যা আর রিস্ক সবচেয়ে বেশি থাকে। কিন্তু যাদের বড় ভাই থাকে ওরা ছোট ভাই যারা ওই বড় ভাইয়ের মতো ম্যানলি ভাব দেখে ওরা ম্যান হয়ে যায়। তো এই জন্য বাচ্চাদের ছোটবেলাতে কোনোভাবেই ছেলেদের মেয়েদের জিনিস পড়ানো উচিত না, মেয়েদের মতো মেকআপ করানো উচিত না। তো যাই হোক, তখন এই কথা মনে করার পরে সুজন কারিক অ্যালেক্সকে কল করে এবং সে জানায় যে আমি আমার ভাইকে তো মেয়েদের মতো ট্রিট করে এমন বানিয়েছি, আমার জন্যই আমার ভাই মেয়েদের মতো দুর্বল হতে শুরু করেছে। আর তখন অ্যালেক্সের আরো কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে। অ্যাকচুয়ালি হাই স্কুলে থাকা অবস্থায় সিমন যেহেতু হিজলা টাইপ ছিল বা পুরুষ হয়েও মেয়েলি টাইপ ছিল বা সমকামী টাইপ ছিল, এবং অ্যালেক্স যেহেতু ওর বন্ধু ছিল, সবাই অ্যালেক্সকে বলতো যে সিমন তোর গার্লফ্রেন্ড নাকি, তোদের মধ্যে ওই ধরনের সম্পর্ক নাকি, মানে সবাই মনে করতো ওদের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা ওরা গে। এবং এইটা শুনতে শুনতে অ্যালেক্স তো বিরক্ত হয়ে যায়, কারণ ও তো আমাদের মতো একটা স্বাভাবিক পুরুষ। কিন্তু সিমন যে আর কি সমকামী টাইপ ছেলে ছিল, ও সিরিয়াসলি নিয়ে নেয় এবং ও করে কি অ্যালেক্সের উপর আকর্ষিত হতে শুরু করে। এবং সিমন যাকে অ্যালেক্স তার সাথে বন্ধু হিসেবে মিশছে, ও যখন অ্যালেক্সকে এসে প্রপোজ করে বিয়ে করার জন্য বা ভালোবাসার জন্য, অ্যালেক্স তো আকাশ থেকে পড়ে যায়, কারণ ওর মতে ভালোবাসা একটা পুরুষ আর মহিলার মধ্যে হতে পারে, কোনো পুরুষের সাথে নয়। তবে সিমন এটা মানতেই চায় না, আর এই কারণে অ্যালেক্স সেদিনই সিমনের সাথে কাছ থেকে দূরে চলে যায় যে এই শালার তো সমস্যা আছে। তবে সিমন মানুষ হিসেবে অনেক ভালো ছিল, মনের দিক দিয়ে অনেক ভালো ছিল, কিন্তু প্রবলেম ছিল ওইটা। তো এই জন্য অ্যালেক্স চলে যাওয়ার পরও অ্যাজ এ ফ্রেন্ড ওর কথা অনেক মনে পড়তো। আর এইদিকে গেভিন শিপকে জানায় 2 বছর আগে যখন সিমন প্যারিস থেকে ফিরছিল, তখন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাকে আটকেছিল, কারণ তার চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল। তবে সে প্লাস্টিক সার্জারির কাগজপত্র দেখিয়ে ছাড়া পেয়ে যায়। মানে বুঝতেই পারছো, সিমন যে তোমার প্যারিস গিয়েছিল কোমা থেকে বেরোনোর পরে, অবশ্যই তো পাসপোর্ট ইউজ করতে হবে, এবং ও প্যারিস যে সেরি হয়ে আসলো, কিন্তু ওই পাসপোর্ট তো সেম রইলো। তখন ইমিগ্রেশন বলবে তুমি না ছেলে হয়ে গেলে, মেয়ে হয়ে আসলে কিভাবে? তো তখন ও সার্জারির কাগজপত্র দেখিয়েছিল যে না আমি ওখান থেকে ট্রান্সজেন্ডার হয়ে এসেছি। তো ইমিগ্রেশনের ডিপার্টমেন্টের পুলিশ তখন তো ছবি তুলে রেখেছে এবং সিমনের নতুন চেহারা ফিক্স করে পাঠিয়ে দেয়, এবং সিসিটিভি ক্যামেরারা চেক করতে থাকে, এবং অ্যালেক্স সেখানে বেনির সাথে সেই অপরিচিত খুনির কথা বলা দেখতে পায়। আর এটা দেখে তো আর অবাক হয়ে যায়, এবং পুলিশও সিমনের নতুন চেহারা দেখে অবাক হয়ে যায়, এবং তারা দেখতে পায় এই খুনি তো একবারে পুলিশের আশেপাশে ছিল, কিন্তু কেউ জানতেই পারেনি। সবচেয়ে বেশি অবাক হয় অ্যালেক্স, কারণ ওই খুনি আর কেউ নয়, সেটা হচ্ছে কিয়ারা। মানে সিমনই প্লাস্টিক সার্জারি করে নিজেকে কিয়ারা বানিয়েছে। আর এইদিকে কিয়ারার ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় প্যারিস থেকে ফেরার পরে কিয়ারা হওয়া সিমন তার বোন সুজানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তো এর মানে ওর বোনও জানতো যে সিমন মেয়ে হয়ে এই শহরে রয়েছে, হুদাই অ্যালেক্সকে মানে উস্কাত যাতে না বুঝতে পারে যে সিমন এই এলাকাতেই রয়েছে। তবে তারপরে তখন সুজান করে অ্যালেক্সকে কল করে এবং জানায় সিমন তো নিজের লিঙ্গ চেঞ্জ প্রতিশোধ নেওয়ার জন্য করেনি, বরং তোমাকে পাওয়ার জন্য করেছে, কারণ তুমি বলেছিলে কারণ একটা পুরুষ শুধুমাত্র একটা মেয়েকে ভালোবাসতে পারে। আর এই জন্য আমি বারবার বলতাম যে তুমি সিমনকে খুঁজো, যাতে তুমি ওর অনুভূতি বুঝতে পারো যে ও তোমার জন্য কত কিছু করেছে। চিন্তা করো, এই বোনের ওর ভাই সমকামী হয়েছে, এখনো বোনকে সাপোর্ট করতেছে। এরকম বোন থাকা তো রিস্ক ভাই। আর এইদিকে আমরা দেখি অ্যালেক্স কিয়ারার কাছে যায়। তো এই কিয়ারা এখানে আমি তোমাকে হয়তো ভাগ্যে আমাদের এভাবেই হওয়ার দেখা ছিল, আর তাই আমাদের এইভাবেই দেখা হয়েছে, তবে আমি তো তোমার কাছে সে নিজেকেই ভুলে যাই, আমি এই মিথ্যেকেই সত্য বলে মেনে নেই যে আমি একজন ছেলে। তো অ্যালেক্স এইসব শুনে রেগে বলে তুই এমনটা কিভাবে ভাবলি যে লিঙ্গ পরিবর্তন করলেই তুই মেয়ে হয়ে গেলে আমি তোকে ভালোবেসে ফেলবো? তুই যেটা করেছিস আমাকে আরো মানসিক ভাবে ধোকায় ফেলেছিস। তুই তো প্রতিশোধ ওদের উপর নেস নি, তুই মূল প্রতিশোধ নিয়ে এসেছিস আমার উপরে। এমনি ছোটবেলার ওই বন্ধুর টেনশনে আমার মাথায় এখনো ঘাপলা লাগে, তার উপর তুই এতদিন আমার সঙ্গে থেকে যাকে আমি গার্লফ্রেন্ড হিসেবে এত ভালোবাসলাম, এখন জানতে পারলাম তুই একটা পুরুষ মানুষ। বাট কিয়ারা বলে যদি এরকমই হয়, তুমি যদি ওই ছেলে সিমনকে ভালো না বেসে থাকো, তাহলে বারবার ঘুমের মধ্যে কেন সিমনের নাম নাও? ঘুমের জেগে কেন ওর ব্যাপারে চিন্তা করো? তার মানে নিজেও তুমি শুধুমাত্র বন্ধু হিসেবে নয়, অন্যভাবে ওর উপর আকর্ষিত। তবে এইসব কথা শুনে অ্যালেক্সের মন গলে না, কারণ সে কিয়ারাকে আসলেই ভালোবেসেছিল। তো অ্যালেক্স মূলত খুব রেগে যায়। মানে ব্যাপারটা কেমন হলো যে আমাদের দেশে কয়েকদিন আগে নিউজ আসলো না, 1.5 বার সংসার করলো, পরে জানে পুরুষ। তো যাই হোক, অ্যালেক্স তো মূলত এমনিতেই সিমনের স্মৃতি ভুলতে চায়, কিন্তু ওই সিমনের সাথেও বসবাস করছিল ওইটাও বুঝতেই পারছে না। কিন্তু তারপরে এই কিয়ারার সাথেও 2 বছর ধরে রয়েছে, মানে ওই সিমনের প্রতি একটা বন্ধু হিসেবে টান ছিল, আবার এই কিয়ারার প্রতি ভালোবাসা। আবার এখন যখন জানতে পেরেছে যে ও পুরুষ, মনে করো আরো সমস্যায় পড়ে যায়। এবং মাঝে মাঝে অ্যালেক্সের মনে হয় ধুট্টর গেটে কোনো কিছু না, কিয়ারাকে আমি ভালোবাসি ওর কাছে যাই, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। মানে বুঝতেই পারছো, একটা কুত্তার সাথে থাকলেও তো সম্পর্ক মানে একটা ভালোবাসা টান আসে, ওরকম একটা ব্যাপার। আর এরপর এটাও জানা যায় সিমন কিয়ারা শুধুমাত্র বেনি আর জ্যাককে মেরেছে। কিন্তু এরপর যখন এটা সামনে এসেছে যে সিমনের উপর এরকম অত্যাচার হয়েছে, এটা যখন অ্যালেক্স জানতে পেরেছে, তৃতীয় খুনটা মানে জিমিকে মেরেছে অ্যালেক্স নিজে। আর এই ঘটনা জ্যাকলিন আগেই জানতে পেরেছিল, কারণ সে জিমির লাশের পাশে অ্যালেক্সের লাইটার পেয়েছিল। তো যাই হোক, পুলিশ তো জানতে পেরেছে যে কিয়ারাই হচ্ছে সেই খুনি সিমন। তো কিয়ারাকে অ্যারেস্ট করার জন্য পুলিশের বাড়ির দিকে রওনা দেয়, আর অ্যালেক্স তখন কিয়ারাকে পালিয়ে যেতে বলে, এবং অ্যালেক্স বলে যে পরের বার দেখা হলে আমি তোমাকে গুলি করবো, তুমি এখান থেকে চলে যাও। বাট কিয়ারা বলে সত্যিকারের ভালোবাসা কোনো খারাপ হয় না, নিজের অনুভূতিকে প্রকাশ করতে না দেওয়াটা খারাপ, প্রকাশ করাটা খারাপ না। আইসে আমার জবর ভালোবাসা। তো যাই হোক, এরপর কিয়ারা করে কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে
করার চেষ্টা করে, বাট তখনই অ্যালেক্স ওকে বাঁচিয়ে নেয় এবং ওরা দুজনে পুলিশের হাত থেকে বাঁচতে শুরু করে, পালাতে শুরু করে, পুলিশ ওদেরকে পিছু নেয়। তো এইভাবে অনেকক্ষণ পালানোর পরে অ্যালেক্স আর কিয়ারা একটা ব্রিজের ডেড এন্ডে চলে আসে, যেখান থেকে পড়লে মৃত্যু, এবং পুলিশের গাড়ি ওদেরকে ঘিরে ফেলেছে। তো এখানে অ্যালেক্স মনে করো যে পুরো দুনিয়ার একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে। ওই ছোটবেলায় কিয়ারার বোন যদি ওকে মেয়েদের ড্রেস না পরাতো, আই মিন সিমনকে, তাহলে সিমন মেয়েলি টাইপ হইতো না। এবং তারপর যখন অ্যালেক্সের সাথে বন্ধুত্ব হয়েছে 10 বছরের, মানে খুব হেলদি রিলেশনশিপের বন্ধু, কিন্তু অ্যালেক্স তোকে ছেলে হিসেবে ট্রিট করেছে। কিন্তু ওই যে সিমন ও তো অন্য টাইপের বন্ধু ছিল, একটা ভালো মানুষ ছিল, এই জন্য অ্যালেক্সের একটা মায়া ওর জন্য। আবার কিয়ারা সেজে এসে ওর সাথে 2 বছর থেকেছে, তো ওই ভালোবাসা। তো অ্যালেক্স পরে যে এমন একটা ফাপড়ে যে ও কিয়ারাকে নিয়ে বাঁচতেও পারবে না, যে জানে শুনে একটা ছেলের সাথেও থাকতেও পারবে না, আবার কিয়ারাকেও ভালোবেসে ফেলেছে। তো এই পৃথিবী তোর জায়গা নেই। তো দুজনে বুঝতে পারে এবং ওরা দুজন করে কি, বাইকটা নিয়ে দ্রুত গতিতে ব্রিজ থেকে ঝাঁপ দেয় এবং তারপর ওরা দুজনেই মারা যায়। আর তারপর জ্যাকলিন করে কি, অ্যালেক্সের ফাইটার জেলে শ্রদ্ধাঞ্জলি জ্বালায়। আর জ্যাকলিন এখানে একটা কথাই বলে যে আসলেই ভালোবাসা কি জিনিস এটা বুঝতে পারা এত সহজ নয়। তো এখানে সিনেমাটা শেষ হয়। তো যাই হোক, আমরা কিন্তু অনেক সমকামী টাইপের সিনেমা দেখেছি, সমকামীর মনে করো স্টোরি নিয়ে, বাট এই স্টোরিটা কিন্তু পুরোপুরি ভিন্ন। এখানে কিন্তু সমকামিতাকে প্রমোট করা হয়নি। নর্মালি বাংলাদেশে ইদানিং সমকামীকে ব্যাপকভাবে প্রমোট করা হয়, যেটা হিজলা যেটা যা সাংবাদিকরা খালি ঘুরে ঘুরে ওদের কাছেই যায়, ওদেরকেই দেখায়। তবে এই সিনেমাতে কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখানো হয়েছে। তো এই সিনেমা আমি বলেছিলাম যে এটা ডিকোড করবো আমরা। তো সিমনকে ছোটবেলার বোন হচ্ছে হিজলা টাইপ বানিয়ে ফেলেছে। তারপরে কি হয়েছে, মোটামুটি ডিকোড তো আমি তোমাদের সিনেমার মধ্যেই বলেছি। তো এবার আমার ধারাবর্ষের মতো আমি যাই, সিনেমাটার মেসেজ আমি তোমাকে দিই। সিনেমাটার প্রথম মেসেজ হচ্ছে, তোমার বাড়িতে যে ভাইরা রয়েছে বা তোমার সন্তান রয়েছে, তাদেরকে টিপ দেওয়া উচিত না, তাদেরকে বিলাই পেন ওদের ছোটবেলা থেকে বোঝাতে হবে তুমি একটা পুরুষ, ওদেরকে পুরুষের সাথে বেশি মিশতে দিতে হবে। আবার ওই পুরুষদের সাথেও না, বুঝতেই পারছো, অনেক কিছু খেয়াল রাখতে হবে। অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ ভাই, তোমার এখন অনেক কিছু খেয়াল রাখতে হবে, কারণ পুরো দুনিয়াটা নষ্ট করে ফেলছে। বিশ্বাস করো, ছোটবেলাতে আমরা যখন বন্ধু-বান্ধব ছিলাম, আজ থেকে 20 বছর আগে এত মিডিয়া ছিল না, মিডিয়াতে এত গে প্রমোট করা হয় নাই। তৎকালীন সময় হয়তো 2-1 সমকামী ছিল, কিন্তু তারা সমাজে যখন দেখছে মেনে নেবে না, এটা নর্মাল না, তারা নিজেদের চেঞ্জ করেছে। কিন্তু এখন রেগুলারলি ইন্টারনেটে সব জায়গায় সিনেমাতে প্রমোট করে এটাকে নর্মাল করা হয়েছে এবং এমন ভাবে সাহস দেওয়ানো হচ্ছে যে এইটাই নর্মাল, যার জন্য এখন দেখো হাজার হাজার সমকামী বের হচ্ছে। তারপর আবার ফেসবুক ইউটিউবে কি হয়েছে, সমকামী আসলেই তোমরা গালিগালাজ করে তাদেরকে ভাইরাল করে দাও, তোমরা শেয়ার করে তাদেরকে ভাইরাল করে দাও, গালি দিয়ে শেয়ার করে দিচ্ছ, ওদেরকে ভাইরাল করে দিচ্ছ, আরো প্রমোট করে দিচ্ছ। এবং বাংলাদেশে একটা আইন আসা উচিত যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের সমকামিতা প্রমোট চলবে না। বাংলাদেশের সিনেমাতে সমকামিতা চলে, বাংলাদেশের যে ফ্যাশন ডিজাইন অমুক তুমুক, ভাই এদের এত ইন্টারভিউ নেওয়ার কি আছে? সে যত বড় পার্সন হোক, কেন তাদের ইন্টারভিউ নিতে হবে? এটা তো ইনডাইরেক্টলি তুমিও সমকামিতা প্রমোট করলে। ভাই আমার অডিয়েন্সের মধ্যে অনেকে সমকামী থাকতে পারে, আমি খালি একটা কথাই বলবো, ভাই পুরুষ হিসেবে আমরা জন্ম নিয়েছি। যখন একটা ফ্যামিলিতে একটা ছেলের সন্তানের জন্ম হয়, তাদের বাবা মার অনেক আশা থাকে। সেই ছেলের দায়িত্ব কি, সে প্রতিষ্ঠিত হবে, তার বাবা মাকে সে ভালোবাসবে, সন্তান হবে, নাতিপুতির চেহারা দেখবে। আর তুই বেটা খালি তোর মনে কর যে নিজের পিছন মারা খাওয়ার জন্য, নিজের একটু শান্তির জন্য সবার স্বার্থ জলাঞ্জলি দিয়ে দিলি, তো চরম লেভেলের স্বার্থপর। আর একটা ব্যাপার, যারা ছোট রয়েছে তাদের ছোটবেলা থেকে ম্যান হতে শিখতে হবে, মানে তোমাদের এটা হেল্প করতে হবে, ওদেরকে মেলি ড্রেস মেকআপ মানে ওই রকম সিস্টেম ওদেরকে করতে দেওয়া যাবে না। আরেকটা জিনিস কি, তোমার ছেলে যখন 2-3 বছর হবে, সব ছেলের সাথে মিশতে দেবা না। কারণ কোন ছেলে আবার মনে করো তার চেয়ে বড় একজনের সাথে সমকামিতার ছোঁয়া পাইছে, মনে করো আমি বিষয়টা কিভাবে বোঝাই, এগুলো নিয়ে কথা বলা উচিত না, কিন্তু এখন হার্ড টাইম বলতেই হবে। এটা জম্বির চেয়ে মহামারী আকারে চলে গিয়েছে। ধরো তোমার 5 বছরের সন্তান, আরেকজনের 5 বছরের সন্তান, ওই 5 বছরের সন্তান ধরো 15 বছর একটা পোলা যে সমকামী অলরেডি ওরে অ্যাবিউজ করছে, তো ওই সন্তানের সাথে আবার তোমার সন্তান মিশে ও আবার অ্যাবিউজ হবে। এটা করে কিন্তু এইভাবে সমকামিতা আবার মানে সংক্রমণের মতোই ছড়াচ্ছে। সবচেয়ে বড় রিস্ক হচ্ছে 18 বছর বয়স পর্যন্ত, যে পর্যন্ত বুঝতে পারবে বা যে আমি একটা ম্যান, ওকে ম্যানলি লাইফ দিতে হবে। আরেকটা এখানে বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে নর্মালি ফেসবুক ইউটিউবে যে সমকামীদের দেখি বা রাস্তাঘাটে যে সমকামীদের দেখি হিজলা টাইপ বা ছেলে হয়ে ড্রেস পরছে, যত গালি তো ওদের দেই, ওদের চেয়েও ভয়ঙ্কর লেভেলের ডেঞ্জারাস সমকামীরা রয়েছে, যারা যেমন ওরা যারা ফেসবুক ইউটিউবে রয়েছে, ওরা কিন্তু তোমাকে নিয়ে রেপ করবে না, ওরা কিন্তু একবারে দুর্বল হিজলা টাইপ জোকার টাইপের। কি হবে, সর্বোচ্চ তোমাকে একটু ডিস্টার্ব করতে হবে, হাই হ্যান্ডসাম ফেসবুকে মেসেজ দিয়ে। কিন্তু চিন্তা করো, সমাজে বড় বড় লেভেলের ধরো পুলিশ অফিসার, ধরো ওসি, আর্মি অফিসার, ম্যাজিস্ট্রেট, অমুক তুমুক ওইসব লেভেলের যারা রয়েছে, তাদেরকে আমরা অনেক সমাজে সম্মানিত এবং ভদ্রলোক মনে করি, তাদের মধ্যে যদি ওয়েকামি কেউ থেকে থাকে, সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু একটা পুরুষ ভিকটিম, মহিলা ভিকটিম, সবটাই ভিকটিম, এরকম অনেক কিছু হচ্ছে। এগুলো বাইরে আসবে না বা আসবে না, এগুলো বাইরে আসছে না, তো ওদের চেয়ে তারা ভয়ঙ্কর আরো বেশি। এবং হয়েছে কি, পুরো দুনিয়াতে এই সমকামীদের যে তোমার ওই যে জেন্ডার চেঞ্জ হয়, বুফ ইমপ্লান্ট হয়, এটা ওই প্লাস্টিক সার্জন যে ইন্ডাস্ট্রি, ওরা আরো এগুলা প্রমোট করছে এবং সমকামীরা আরো সমকামিতা প্রমোট করছে যাতে ওদের দল ভারী হয়। এবং এই সমকামীরা কোনো কাজে লাগবে না, দেশে বাবা ঘোর গাঁজাখোর মাদকাসক্ত বা অন্যরাও কাজে লাগবে, দেশের যুদ্ধ লাগলে যুদ্ধ করবে, কিন্তু এই যে হিজলা টাইপ যেগুলো আছে ভাই, এগুলো কোনো কাজে লাগবে না ভাই। ওরা এত স্বার্থপর, ওরা বাপ মায়ের কথাই চিন্তা করে নাই, তোমার দেশের কথা কি চিন্তা করবে? তো একজন বিদ্বান যত বড়ই হোক, চিন্তা করো আমাদের দেশের প্রেসিডেন্ট হিজলা, চিন্তা করো আমাদের দেশের আর্মি অফিসার হিজলা, মানে যে এইটা খুবই ভয়ের একটা সময় আমরা আছি। এই সময়ে তোমার খালি সন্তান জন্ম নিলে সন্তান না, তোমার মেয়ে যদি ছেলে হইতে চায়, আবার ছেলে যদি মেয়ে হইতে চায়, তুমি ব্যর্থ ভাই। নবীনগরে গিয়েছি ভাই, আমি গিয়ে পুরো শকড ভাই, কি সব থার্ড ক্লাস বলা, মানে আমি আমার ওয়াইফকে নিয়ে, মানে ওই সেনা নামে একটা শপিং মল রয়েছে, সেখানে আমি আমার ওয়াইফকে
ক্লাসে, আমি দাঁড়িয়ে আছি বাচ্চাকে নিয়ে, দুইটা মেয়ে আসলো, একটা মেয়ে ঢুকলো, আরেকটা মেয়ে প্যান্ট শার্ট পরা, ও ছেলেদের মতো ভাব, কি বৃষ্টি লাগছে ভাই দেখতে। নবীনগর স্মৃতিসৌধ বিকাল ভরা ভাই এই ধরনের তিনটা মেয়ে, দেখলে বোঝা যায় যে এগুলো সমকামী, লেসবিয়ান, মানে ওরা মনে করে যে এটা মডার্ন একটা কিছু। ভাই এই মডার্ন জিনিসটা তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমেরিকান ইংল্যান্ডরা যা করে এটা মডার্ন নাকি? আমাদের যে স্ট্যান্ডার্ড সবচেয়ে বেস্ট স্ট্যান্ডার্ড। আর সমকামীর আরেকটা ব্যাপার বলি, আল্লাহ দুই ধরনের পাপ কখনো ক্ষমা করেন। একটা হচ্ছে শিরকি, তুমি আল্লাহর সমকক্ষ যদি কাউকে বানাও, আর আরেকটা হচ্ছে সমকামিতা। এবং সমকামিতা যখন কেউ করে আল্লাহর আরশ কাঁপতে থাকে এবং আল্লাহ রেগে যায়, তখন আল্লাহর আরশের যে ফেরেশতারা রয়েছে তারা আল্লাহকে শান্ত করে যে আপনার আরো ভালো বান্দা রয়েছে। এবং তুমি যদি হযরত লূত আলাইহিস সালামের গল্প শুনে থাকো, পুরো একটা কমকে, পুরো একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ, এত ঘৃণা করেন। ইসলামে এটা খুবই ডেঞ্জারাস ভাবে নিষিদ্ধ, এবং এটা শুধুমাত্র ইসলাম নয়, তুমি পারিবারিক, সামাজিক সকল ভাবে তুমি ধ্বংস হয়ে যাবে। এটা যারা সমকামী আছে বা হতে চাইছে তাদের আমি বলছি। এবং বাংলাদেশের সবার কাছে রিকোয়েস্ট, যারা শুনতে পাচ্ছ, এই সমকামী ট্রেন্ডটাকে বাংলাদেশে আনতে দিও না ভাই প্লিজ। ভবিষ্যৎ প্রজন্ম পুরো ধ্বংস হয়ে যাবে। এবং একটা জাতিকে ধ্বংস করা, যেমন আমেরিকাকে বাইরের কোনো পৃথিবী ধ্বংস করতে পারবে না, আমেরিকাকে ধ্বংস করবে ভিতরের মানুষ, কিন্তু রাশিয়ার ভিতরে সমকামিতা নাই, চীনের মধ্যে সমকামিতা ফাল পারতে পারবে না। এই খুব ডেঞ্জারাস একটা ইস্যু। এবং তোমরা এখন থেকে সমকামীদের যদি পোস্ট দেখো ডাইরেক্ট ব্লক দিবে, ওদের প্রমোট করবে না, কমেন্ট দিয়ে গালি দিয়ে প্রমোট করবে না, অ্যাংরি রিয়েক্ট দিয়ে প্রমোট করবে না, শেয়ার দিয়ে প্রমোট করবে না। এবং যারা আশেপাশে সমকামী আছে, তোমার ক্লাসে যদি এরকম কেউ থাকে, ওকে বুলি করা বাদ দিয়ে ওকে পুরুষ হতে শেখাও। তোমরা বুঝতে পারছো না, এখন থেকে যদি আমরা এই পদক্ষেপ না নেই, আমার মনে আছে ছোটবেলায় আমরা যখন বন্ধু থাকতাম, খারাপ ভাষায় বলি, আমরা একসাথে মাস্টার বেটের পাল্লা করতাম। ওইসব দৃশ্য মনে করলে এখন নিজেরই গিয়ে মনে হয়, কারণ আমরা তখন জানতামই না এইসব, কি আমাদের মাথায় ছিল না। 20 বছরে এত চেঞ্জ, যদি আরো 20 বছর পরে কি আসবে জানো? পুরুষের যে একটা সত্যিকারের বন্ধুত্বের মজা, সেটাই নষ্ট করে ফেলবে ওরা সমাজে। দুইটা ছেলে একসাথে ঘুরলে বলবো যে ওরা সমকামী। একসাথে রাতের পর রাত আমরা 3-4 জন একসাথে কাটাইছি, আমরা কত ঘনিষ্ঠ বুজম ফ্রেন্ড, মানুষ সমকামী বলবে, বাজে কথা বলবে, মানে ছেলে মেয়ে থাকলে যেরকম হয় ওরকম হয়ে যাবে। তোমরা যদি চাও সমাজটা নষ্ট না হোক, তোমরা যদি চাও যে সবকিছু ভারসাম্য বজায় রাখুক, তাহলে অবশ্যই তোমাদের সমকামিতার বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত। পুরো জাতি ধ্বংস করে দেবে ভাই। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর লাস্ট একটা কথা বলি, যারা সমকামী তাদের সম অধিকার দরকার না, তাদের দরকার হচ্ছে ভালো মানের চিকিৎসা।